আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সাউন্ড ক্লিয়ার থাকলে একটু কমেন্ট করে জানাবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নিয়ে লাইভ সেশনে হাজির হয়েছি। প্রথমে একটু কমেন্ট করে আমাকে জানান দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার। প্রিয় দর্শক, দুটো মুসলিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তান মুখোমুখি অবস্থানে আছে। যে কোনো সময় এই দুটো অঞ্চলে দীর্ঘমেয়াদী যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশ আফগান এবং পাকিস্তানকে নেপথ্যে ইন্ধন দিচ্ছে, আবার বিভিন্ন দেশ এই যুদ্ধ থামাবার চেষ্টা করছে। ইতিমধ্যে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান আডিয়ালা জেল থেকে বিশেষ বার্তা পাঠিয়েছে যুদ্ধ বন্ধে। কোন দেশ মূলত কোন পক্ষে আছে, অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই যুদ্ধে কোন দেশ কোন পক্ষে আছে, এই বিষয়টিও আলোচনায় থাকবে। পাশাপাশি এই যুদ্ধ এই দুটো দেশের জন্য কোনো প্রাপ্তির নাকি পুরোটাই তাদের জন্য ক্ষতির, সেই বিষয়টিও আলোচনা করতে চাই। চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনারা কমেন্ট করেছেন সাউন্ড ক্লিয়ার, ওকে। প্রথম যে বিষয়টি হলো, পাকিস্তান এবং আফগানিস্তানের শত্রুতা ছোট্ট একটি ইস্যু নিয়ে নয়। ব্রিটিশরা যে ভূমি ভাগ করে দিয়ে গিয়েছিল এই দুটো দেশের মধ্যে, সেখান থেকে শুরু। কিন্তু ধর্ম, সংস্কৃতি, ভাষা, অনেকগুলো বিষয়ের জন্য এই দেশ দুটো প্রতিবেশী দেশ হলেও সেই অর্থে বড় রকম সংঘর্ষে খুব একটা জড়ায় না, যেমনটি ভারত পাকিস্তানের। আমি প্রথমে পাকিস্তানের ভুলগুলো বলি, তারপর চলে যাব আফগানের ভুলগুলো উল্লেখ করব। পাকিস্তানের প্রথম ভুল হলো, এই দেশটিতে রাজনৈতিক সরকার ক্ষমতায় বসতে পারে না। কাগজে কলমে রাজনৈতিক সরকার থাকলেও নেপথ্যে সবসময় সেনাবাহিনী থাকে। আর সেনাবাহিনী যেহেতু বরাবরই এস্টাবলিশমেন্টের কথা বলছি, সেনাবাহিনী যেহেতু সবসময় নিজের পকেটের শক্তির মূল লাঠিটি হাতে রাখে, তাই জনগণের বিপরীতই সবকিছু ঘটে। পাকিস্তান স্বাধীন হয়েছে ৭৫ বছরের মতো, আর পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে ৫৪ বছরের মতো। এই বাংলাদেশেও পাকিস্তানের সেনা শাসনের বিরুদ্ধে আলাদা হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের মাধ্যমে। তখন পাকিস্তানের রাজনীতিবিদরাও বলেছিল বারবার পাক জেনারেলদের যে আপনারা ভুল করছেন, কিন্তু পাক জেনারেলরা কোনো কিছু মানতে রাজি ছিল না। আর সেই সুযোগটি কাজে লাগিয়েছিল ভারত, পাকিস্তানকে দুর্বল করতে বাংলাদেশকে আলাদা করে দেয়। আর যেহেতু বাংলাদেশ পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরপর আমরা দেখলাম পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধেও একই অবস্থা তৈরি হয়েছে। ইমরান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হবার পর, তিনি নির্বাচনে বিজয় লাভ করার পর, একা পিটিয়ে ২০০ আসন পাওয়ার পরও তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। তার আসনগুলোকে ফ্রম 47 হিসেবে বাতিল করা হয়। তো এরপর ইমরানকে যেহেতু বাইরে রাখলে সমস্যা, তাকে বিনা কারণে ২ বছরের অধিক তাকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এরপর আসে আফগানিস্তান ইস্যুটি, যে ইমরান খান এবং ইমরান খানের আইএসআই প্রধান ফয়েজ হামিদ আমেরিকানদের খেদিয়ে আফগানিস্তানে আফগান তালেবানদের ক্ষমতায় বসিয়েছিল। আজ সেই পাকিস্তান আফগানিস্তানের প্রধান শত্রুতে রূপ নিয়েছে। তার প্রধান কারণ পাকিস্তানের সেনা শাসন। তারা নিজের শক্তি বা তারা রাজনৈতিক দূরদর্শিতার অভাবে আফগানিস্তানকে সবসময় অস্ত্রের ভাষায় বা তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় জবাব দিতে চেয়েছে। যে কারণে আজ পাকিস্তানের ভেতরে এবং পাকিস্তানের বাইরে মিত্রতার নজির খুব কম দেখছি, শত্রুতার সংখ্যা বেশি। তবে পাকিস্তানের মূল শক্তি হলো চীন, আমেরিকা এবং সৌদি আরব। সৌদি আরবের নীরব ভ্যানগার্ড বা সৌদি আরবকে রক্ষায় যে দেশটিকে সবসময় প্রস্তুত থাকতে হয়, তার নাম পাকিস্তান। এটা যদি বলি যে তাদের মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হয়েছে অথবা অলিখিত চুক্তি,
সেটি হলো পাকিস্তান সবসময় ভাড়া করা পাহারাদার হিসেবে থাকবে সৌদি আরবের, আর সৌদি আরব অর্থনৈতিকভাবে পাকিস্তানকে বাঁচিয়ে রাখবে। কিন্তু পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর হওয়ার পেছনে প্রধান কারণ সেনাবাহিনী। ৭৫ বছর পাকিস্তানের যত শাসক পেয়েছেন আপনারা, নওয়াজ শরীফ, মানে মুসলিম লীগ, নুন কিংবা পিপলস পার্টি কিংবা তেহরিকে ইনসাফ, এরা নামে মাত্র ক্ষমতা বা প্রধানমন্ত্রী হয়, ক্ষমতায় বসে, কিন্তু সবসময় ছড়ি ঘোরায় পেছন থেকে সেনাবাহিনী। আর ইমরান খান সেই শৃঙ্খল ভাঙার দায়িত্ব নেওয়ার পরই তাকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। তো পাকিস্তানের আফগানিস্তান ইস্যুতে নানান রকম বৈপরীত্য রয়েছে। যখন আফগানিস্তানে মার্কিনীরা ঢোকে এবং আক্রমণ চালায়, তখন এই পাকিস্তান আমেরিকাকে সাহায্য করে, এবং সোভিয়েতের বিরুদ্ধেও এই পাকিস্তানকে আমরা দেখেছিলাম দাঁড়াতে সোভিয়েতের পক্ষে। কিন্তু পরক্ষণে যদিও সরকার বদলের পর সেই পাকিস্তান আফগানিস্তানের পক্ষেও আবার দাঁড়িয়েছিল। ইমরান খান ক্ষমতায় আসার পর সেই সিস্টেমটা ভেঙে যায়, অর্থাৎ ইমরান খান আফগান তালেবানদের পক্ষে দাঁড়ায় এবং সেনাবাহিনী মানে পাকিস্তানের আইএসআইকে ব্যবহার করে শেষ পর্যন্ত আফগান তালেবানদের ক্ষমতায় বসায়। আবার আসেন আফগানিস্তানের ভুলগুলো তুলে ধরি। আফগানিস্তান এমন একটি দেশ যাদেরকে আমরা কল্পনা করি যে তারা মনে হয় বেহেশত থেকে আসা কোনো সংগঠন, তারা মনে হয় নবী রাসূল বা সাহাবীদের কোনো সংগঠন। এটাও আমাদের ভুল ধারণা। আফগানিস্তানের তালেবান শাসন একটি কট্টরপন্থী গ্রুপের হাতে আছে। আমরা যারা ইসলামকে সহনীয় বা ইসলামকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করি, আমাদের মাথায় রাখতে হবে ইসলামের নামেও অনেক কট্টরপন্থী যারা রয়েছেন, যারা ইসলামের সৌন্দর্যকে ম্লান করে দেন অতিমাত্রায় চাপ প্রয়োগের মাধ্যমে, যেটা ইসলাম সিদ্ধ নয়। তো তালেবানরা যদি পূর্বের শাসকের সঙ্গে তুলনা করি তাহলে তালেবানরা বেস্ট, কিন্তু তালেবানদের চিন্তা চেতনার সাথে বর্তমান মুসলিম বিশ্বের চিন্তার অনেক পার্থক্য রয়েছে। কয়েকটা উদাহরণ দেই। তালেবানরা পাকিস্তানকে শত্রু মনে করে, ঠিক আছে, মনে করতে পারেন। তালেবানরা কিন্তু বাংলাদেশের পক্ষেও দাঁড়ায় না, কিন্তু এই তালেবানরা দাঁড়িয়েছে ভারতের পক্ষে, এবং এই তালেবানদের বিরুদ্ধে ভারত তার কয়েক হাজার মিডিয়া দিয়ে গত 20টা বছর যে অপপ্রচার চালিয়েছে, তালেবানরা এক নিমিষে তা ভুলে গেছে। তালেবানদের কোনো সভ্য মানুষ হিসেবে চিন্তা করে না কখনো ভারতীয়রা। এবং ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশের ইসলামী দলগুলোকে এই ভারত সবসময় তালেবান বলে, তালেবানপন্থী বলে। তার মানে কতটা তারা তালেবানকে অপছন্দ করে যে আমাদের দেশের ইসলামী শক্তিকে তারা তালেবানপন্থী বলে। তো সেই ভারতের সঙ্গে প্রেম করতে গেছে এই তালেবানরা, এবং ভারতকে কাশ্মীর ইস্যুতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে তোমরা যা করবা সেটার পক্ষে আমরা আছি, এবং ভারতকে বাংলাদেশ পাকিস্তান ইস্যুতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে এই তালেবানরা। এবং বিজেপি শাসন ব্যবস্থা ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন করেছে, এটাকেও সমর্থন জানিয়েছে এই আফগান তালেবানরা। বিষয়টা বুঝতে পারছেন তাদের রাজনৈতিক দূরদর্শিতার কি পরিমাণ অভাব রয়েছে। তো সবকিছু মিলে এই যে তালেবানদের দেখছেন, এদের চিন্তা চেতনা কট্টরপন্থী। এই কট্টর পন্থার জন্য বিশ্ব তাদেরকে সমর্থন দেয় না, এবং দেখবেন যে মুসলিম বিশ্ব এখন পর্যন্ত তাদের সমর্থন দিতে ভয় পাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা তালেবানদের উত্থান দেখতে পাচ্ছি, অর্থনৈতিক উত্থান বলতে পারি। এটা কিন্তু তালেবান শাসন ব্যবস্থা ঠিক এরকমও না। তালেবানরা তার দেশের প্রাকৃতিক সম্পদের পুরো দায়িত্বটা তুলে দিয়েছে চীনের হাতে। চীন কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আফগানিস্তানে, এবং আফগানরা তাদের প্রাকৃতিক সম্পদ বিক্রি করে মোটামুটি দাঁড়াবার চেষ্টা করছে। তাদের যে এই রিসোর্সগুলো, এগুলো এখন তাদের অর্থনৈতিক উত্থানের কারণ, শাসন ব্যবস্থা প্রধান কারণ নয়। এখন একটা বিষয় আপনাদের বুঝতে হবে যে আসলে পাকিস্তান পড়েছে আমেরিকার ধোঁকায়, আর আফগানরা পড়েছে ভারতের ধোঁকায়। এই দুটো দেশই ধোঁকার মধ্যে রয়েছে। তো যেহেতু দুটো দেশ ধোঁকার মধ্যে রয়েছে, এখান থেকে আসলে মুক্তির পথ কি? এই যুদ্ধটা বেঁধে যাবার পর দুটো দেশকে নিয়ে একাধিকবার যুদ্ধবিরতির
প্রস্তাব তুলেছিল ইরান, কাতার, তুরস্ক, সৌদি আরব। শেষ পর্যন্ত সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও যুদ্ধে জড়ায় দেশ দুটো। এরপর আফগানরা পাকিস্তানের হাতে ভালো পরিমাণ মার খাওয়ার পর তারা আবারও যুদ্ধবিরতির প্রস্তাব দিলে 48 ঘন্টার যুদ্ধবিরতি শুরু হয়। আজকে প্রথম দিন যাচ্ছে যুদ্ধবিরতির, আগামীকাল পর্যন্ত চলবে। এরই মধ্যে আজকে পাকিস্তান আবারও পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের টার্গেট করে যারা পাকিস্তানের মধ্যে হামলা করছে ব্যাপক এয়ার স্ট্রাইক চালিয়েছে। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি 40 থেকে 50 জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছে এবং পাকিস্তান এর জন্য দায়ী করছে তার প্রতিবেশী শত্রু দেশটিকে, তার নাম আপনারা জানেন। এবং তারা বলছে যে আফগানিস্তানে যে লড়াইটা হচ্ছে এটা ভারতের প্রক্সি লড়াই। এবার বুঝতে পারছেন? এই দুটো দেশের ভুলগুলো তুলে ধরলাম, মূল জায়গাটা আসেন এবার। আফগানিস্তানের পক্ষে দাঁড়িয়ে আছে চীন, পাকিস্তানের পক্ষেও চীন। আজ চীনের ফরেন মিনিস্ট্রি থেকে এই দেশ দুটোকে বার্তা দেওয়া হয়েছে, তোমরা যুদ্ধ বন্ধ করো অথবা আমাদেরকে বলো আমরা যুদ্ধ বন্ধে তোমাদের পাশে দাঁড়াতে চাই, মানে তোমাদেরকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চাই। যেমন সৌদি আরব এবং ইরানকে নিয়ে এই চীন বসেছিল। চীনের বক্তব্য হলো এই যুদ্ধে চীন যে বিনিয়োগ করছে আফগানিস্তানে এটা লসের মুখে পড়ে যাবে, অর্থাৎ বিশাল অঙ্কের অ্যামাউন্ট চীন ঢেলেছে আফগানিস্তানে। পাশাপাশি চীন পাকিস্তানে বড় বিনিয়োগ করেছে, চীন অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু, চীন আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটো দেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায়, একটাকে ছেড়ে একটাকে ধরতে চায় না, কারণ এই দেশ দুটোই চীনের প্রতিবেশী রাষ্ট্র। 3 নাম্বার, আফগানিস্তানের পক্ষে আছে এই মুহূর্তে ভারত, আবার ভারতের পক্ষে আছে ইসরায়েল। তাই ইসরায়েল চাইছে ভারতকে দিয়ে যে কোনো ভাবে আফগানিস্তানের কাছে অস্ত্র বা রসদ পৌঁছে দিয়ে পাকিস্তানকে ব্যর্থ করতে, কারণ পাকিস্তানকে ব্যর্থ করা খুব জরুরি দখলদারদের জন্য, কারণ তাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। এখন ভালো করে খেয়াল করবেন, আফগানিস্তানে এই যে 2 বছরের উপরে 2 বছরের অধিক গাজার উপর যে নৃশংসতা চলেছে, আপনারা আফগানকে বা আফগান সরকারকে সেই অর্থে কোনো বড় প্রতিবাদ করতে দেখেছেন? তারা যেভাবে আমরা তাদেরকে নবী রাসূল বা অনেক বেশি কিছু আউলিয়া মনে করে ফেলি, তাদেরকে ইসলামের সঠিক কি বলবো ঝান্ডাধারী মনে করি, গত 2 বছর বা তার অধিক সময় কসাইরা যা করেছে তার বিরুদ্ধে আমরা আফগান তালেবানদেরকে কোনো শক্ত স্টেটমেন্ট দিতে দেখেছি? দেখিনি। প্রথম দিকে কিছু ফাঁকা বাতাস দিয়েছে। এখন অনেকে প্রশ্ন করবেন পাকিস্তান কি করেছে, ওটা কি করেছে, আমি বাদ দেন। পাকিস্তান তো সেনা শাসক, পাকিস্তানের শাসকদের কথা বলবো না, তাদেরকে তো আমার পক্ষে নিচ্ছি না, কিন্তু আফগান তো শরিয়া সরকার, আফগান তো ইসলামিক এমিরেটস বলা হচ্ছে, তারা কি করেছে? পাকিস্তান তো ইসলামিক এমিরেটস নয়, ইসলামিক শাসন ব্যবস্থা তাদের দেশে নেই। আমরা আফগানকে একজন লিখছেন মাসুম ভাই আপনাকে এত ভীতু হিসেবে আমি দেখতে চাই না, ওই দেশটার নাম নিতে ভয় পান। ভাই ওই দেশের নাম নিতে ভয় পাচ্ছি না, সারাদিন নাম নিছি, চ্যানেলের উপর প্রচুর স্ট্রাইক এসে জমা হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন না আমার ভিডিও অনেকে পাচ্ছেন না কেন? আমার চ্যানেলের ফেক ভিডিও যারা ছাড়ে তারা প্রচুর দর্শক পায়, আর আমার দর্শক আমার ভিডিও পায় না, নোটিফিকেশন যায় না। তারপরও বলেন এটা তো আমার চ্যানেল টিকিয়ে রাখতে হবে, নাহলে আপনার কথা শুনবেন কি করে? আমাকে কি করবে? আমাকে মারলে মেরে ফেলুন, সেটা নিয়ে আপত্তি নেই। আপনাদের জন্য যে কথা বলছি সেই কথার মাধ্যমটা বন্ধ হয়ে গেলে কি করবেন? তো বিষয়টা হলো যে আফগানিস্তানকে সমর্থন দিচ্ছে, পাকিস্তানকে সমর্থন দিচ্ছে পুরোপুরি সৌদি আরব, এবং এই যুদ্ধে সৌদি জড়িয়ে যেতে পারে, কারণ সৌদির সাথে পাকিস্তানের সামরিক চুক্তি আছে, একে অপরের উপর আক্রমণ আসলে 2 দেশ জড়িয়ে পড়বে। এবং পাকিস্তানের পক্ষে দাঁড়াবে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক, আজারবাইজান। পাকিস্তানের পক্ষে দাঁড়াবে ইরান। তবে ইরান 2 পক্ষকেই ম্যানেজ করে যুদ্ধ থামাবার চেষ্টা করছে। অর্থাৎ যদি আমি মুসলিম বিশ্বের বাকি দেশ মালয়েশিয়া বা আদার্স যে দেশগুলো আছে তারা হয়তো বা পাকিস্তানের পক্ষে দাঁড়াবে, কিন্তু তারা সবাই 2 পক্ষকেই যুদ্ধ বন্ধের চেষ্টা করবে। পাকিস্তানের পক্ষে দাঁড়াবে আমেরিকা, পাকিস্তানের পক্ষে দাঁড়াবে আরো অনেকগুলো দেশ।
আফগানের পক্ষে আপাতত একটি রাষ্ট্রকে দেখা যায়, ভারত। দেখবেন আমার এই ভিডিওর মধ্যে অনেকে আমাকে গালাগাল দেন, তারা আফগানের পক্ষে থাকেন পাকিস্তানের বিরুদ্ধে, এবং তারা ম্যাক্সিমাম লোকগুলি হলো ভারতের, মানে ভারতের আমাদের ওই আকাটা গ্রুপ। তো আকাটা গ্রুপ আমাকে এসে কমেন্টে গালাগাল করে। কেন গালাগাল করে? আমি আফগানের বিরুদ্ধে। এবার বুঝতে পারছেন, ওরা আফগানের পক্ষে, তাহলে আফগান আমাদের কতটুকু বন্ধু বুঝতে পেরেছেন? বা মুসলিম মুসলমানদের কতটুকু বন্ধু এবার বুঝতে পেরেছেন? পুরো ভারত আফগানিস্তানের পক্ষে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, এই লড়াইতে পাকিস্তানের পক্ষে বিশ্ব দাঁড়াবে ভারত আর ইসরায়েল ছাড়া, কিন্তু আফগানের পক্ষে কেবল দাঁড়াবে প্রকাশ্যে ভারত, আর ভারতের ছায়া হিসেবে থাকবে ইসরায়েল। কারণ পাকিস্তানকে দুর্বল করার স্বার্থটা এখানে। তবে এখানে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে, খেয়াল করবেন। আমেরিকা এই দেশ দুটোকে উত্তেজিত করে দিয়ে হয় পাকিস্তানে নতুবা আফগানিস্তানে কোনো নতুন ঘাঁটি গড়ার পরিকল্পনা নিয়ে আসবে। এটা আফগানিস্তানকে বুঝতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে। আমাদের আলেমদের মধ্যে আমি দেখি বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে, তারা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট অভিজ্ঞ। আমাদের বড় বড় পলিটিশিয়ানদের চেয়েও রাজনৈতিকভাবে অনেক বড় বড় ওয়াজি আছেন, বড় বড় রাজনীতিবিদ আছেন, তারা জানেন। কিন্তু আফগানিস্তানের যারা পলিটিক্স করছেন বা রাজনীতি করছেন, এদেরকে আমার কাছে অনেকটা অনভিজ্ঞ মনে হয়। এরা গেরিলা যুদ্ধের বাইরে বৃহৎ আকারে কিছু চিন্তা করতে পারছে না। তার প্রমাণ, আমেরিকা আফগান ছেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত একমাত্র রাশিয়া ছাড়া কেউ আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি, এবং আফগানিস্তান সে স্বীকৃতি আদায় করতে পারেনি। এর প্রধান কারণটা কি? তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে। তো আফগানিস্তানকে বুঝতে হবে যে তাদেরকে এমন একটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে স্ট্র্যাটেজির মাধ্যমে তারা পৃথিবীর সকল দেশের সাথে সম্পর্ক, সকল না হোক অ্যাটলিস্ট অর্থনৈতিকভাবে যারা উন্নয়নশীল রাষ্ট্র বা যারা বিশ্বে আফগানিস্তানে বড় বড় বিনিয়োগকারী হিসেবে আসতে পারে, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। চীন রাশিয়া কেন আসছে? বিনিয়োগ করে এখান থেকে প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক রিসোর্সের মাধ্যমে চীন লাভবান হবে। এই তো ওদের সম্পদ, ওরা কিছু করতে পারছে না, এটা চীন নেবে, এখানে চীন বিনিয়োগ করে চীন লাভবান হবে, তাই তো? চীন তো বৃহৎ আকারে আফগানকে নিয়ে অন্য পরিকল্পনা করবে না। ঠিক আমেরিকাও পাকিস্তানকে ব্যবহার করবে, কিচ্ছু দেবে না, দিন শেষে আবারও ভারতের সাথে প্রেম হবে। তো এখানে দুটো দেশই ভুল পথে আছে, আর ক্ষতি করতেছে কাদেরকে? মুসলিম বিশ্বকে। দর্শক, এই মুহূর্তে চীন দুই দেশের যুদ্ধ বন্ধে দুটি এলি করতে চায়। তুরস্ক দুই দেশকেই বার্তা দিয়েছে। আবার পাকিস্তান নতুন করে আফগান সীমান্তে স্ট্রাইক চালিয়ে 40-50 জনকে ওপারে পাঠিয়ে দিয়েছে, এবং পাকিস্তান আজকেও বলেছে এটি ভারতের প্রক্সি লড়াই। তার মানে কি? যুদ্ধটা বৃহৎ আকারে আসছে। আমেরিকান একজন হাই অফিসিয়াল, অর্থাৎ একজন বড় সামরিক অফিসার, ডোনাল্ড ট্রাম্পের গোত্রের লোক, তিনি বলেছেন যে আফগান পাকিস্তানের যুদ্ধ থামবে না, এটা বৃহৎ পরিসরে শুরু হবে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ। এবং এই সময়টি কেন হবে? কারণ একদিকে আফগানিস্তান, অন্যদিকে ভারত চাপ তৈরি করবে পাকিস্তানের উপর তার নিউক্লিয়ারকে ধ্বংস করার জন্য, আর এটি চাইছে ইসরায়েল। কে বলছে? আমেরিকান হাই অফিসিয়াল। তিনি বলছেন ইসরায়েল পাকিস্তানকে, ভারত আফগানিস্তানকে দিয়ে বিজি রেখে তারা ইরানে রেজিম চেঞ্জ ঘটাতে চায়, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা অথবা তাকে নির্বাসনে পাঠানো, হত্যার টার্গেট। কারণ একদিকে দখলদাররা গাজাতে যুদ্ধবিরতিতে চলে গেছে, এখন দখলদারদের নতুন ফ্রন্টে আসতে হবে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এমন একটি চুক্তি হয়েছে। কিছু আউটলেট বলছে, নেতানিয়াহু বলছেন যে আমি গাজাতে যদি যুদ্ধ বিরতি দেই, আমাকে ইরানে ঢোকার সুযোগ দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, এমন একটি বিষয় হয়তো বলেছেন, কিছু আউটলেট বলছে। তো মার্কিন সেই গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল বলছেন দখলদারদের টার্গেট এবার ইরান, এবং ইরানে তারা ঢুকবে, প্রয়োজনে সামরিক বাহিনী পাঠাবে, এবং ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা আছে আয়াতুল্লাহ আলী খামেনি কেন্দ্রিক, এই রেজিম চেঞ্জ, সরকার পতন ঘটাবার কাজটি করবে। তার মানে দখলদাররা ঢুকবে ইরানে,
পাকিস্তান যাতে সাহায্য করতে না পারে আফগান এবং ভারতকে দিয়ে পাকিস্তানকে আটকে রাখবে, অন্যদিকে সিরিয়াকে বিজি রেখে তুরস্ককে বিজি রাখার চেষ্টা করবে। তো সবগুলো ইস্যু নিয়ে খেলছে কারা? আমেরিকা, ইসরায়েল, ভারত। তিনজনের টার্গেট এক না হলেও আক্রমণের পরিকল্পনা অভিন্ন। এই ক্ষেত্রে আপনি এখন কি করবেন? আফগান পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে দেবেন? শেষ পর্যন্ত এই দেশ দুটো কি পাবে? কিচ্ছু পাবে না, একেবারে পুরোটাই লস, পুরোটাই হারাবে। পাকিস্তানের ইমরান খান আজকে বলেছেন, জেল থেকে তার বোন দেখা করতে গেছে, তখন তিনি বলেছেন আমাকে যদি প্যারোলে মুক্তি দেয়া হয় আমি আফগান এবং পাকিস্তানের এই যুদ্ধ থামিয়ে দিতে পারবো। এর প্রধান কারণ হলো পাকিস্তানি মানে ইমরান খানই আফগান তালেবানদেরকে আমেরিকার হাত থেকে মুক্ত করেছিল এবং ইমরান খানকে আফগান তালেবান বলেন সবাই সেই অর্থে ভালোবাসে, তাকে মানে। কিন্তু পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী তারা বন্দুকের নল দিয়ে সব জবাব খুঁজতে চায় এবং এই তালেবানরা বা এই টিটিপি ইমরান খানের আমলে কিন্তু থেমেছিল। ইমরান খান তাদেরকে যে কোনোভাবে থামিয়ে রেখেছিল। ইমরান খানের শাসন ব্যবস্থা এত সন্ত্রাসী হামলা হয়নি যেটা এখন শুরু হয়েছে। তো সবকিছু মিলে এইটুকু আমরা বলতে পারি যে এই মুহূর্তে ইমরান খান যে প্রস্তাবটি তুলে দিয়েছেন পাকিস্তানের এস্টাবলিশমেন্টের কাছে যে তাকে প্যারোলে মুক্তি দিলে তিনি এই যুদ্ধ বন্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। এখন আমরা দেখতে চাই আসিফ মনির এই কাজটি করবেন কিনা। অবশ্যই করবেন না, কারণ আসিফ মনির এই যুদ্ধটাকে হয়তো আরো দীর্ঘমেয়াদী করবেন, তার অবস্থানটাকে পাকাপোক্ত রাখবে এবং ইমরান খানের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে রাখবে। যেমন নেতানিয়াহু গাজাতে লড়াই করে যাচ্ছিলেন, তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, সেই মামলা থেকে বাঁচার জন্য ঠিক আমাদের আসিফ মনির সাহেব, ফিল্ড মার্শাল আসিফ মনির সাহেবও তিনি চাইছেন একটা রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকুক, যে অশান্তির মাধ্যমে তিনি ইমরানকে জেনে রেখে বিভিন্ন ছুতোয় এই রাষ্ট্র ব্যবস্থা আরো বেশ কিছুদিন তিনি মূল কি বলবো চেয়ারটিতে বসে থাকতে পারেন। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধটা দুই দেশের অর্থনীতির যেমন 12টা বাজাবে এবং পাকিস্তান এমনিতে অর্থনৈতিকভাবে খুব মন্দার মধ্যে রয়েছে, এটা আরো তীব্র আকার ধারণ করবে যদি এখন কোনোভাবে যুদ্ধ বন্ধ করা না যায়, তাহলে অনেক বড় রকম মাসুল দিতে হবে। এবং এটি কেবল আফগান পাকিস্তান না, দক্ষিণ এশিয়াতে বৃহৎ আকারের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং এটি ওই যে বললাম নেপথ্যের শক্তির যারা বসে আছেন তারা সেটি চাইছেন। এখন আফগানিস্তানকে অবশ্যই ভারতের গ্রিফ থেকে বেরোতে হবে। কেন আফগানিস্তানের মতো দেশ ভারতে বসে পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দেবে? তাদের নিজের দেশ ছিল না? তারা নিজের দেশে কথা বলতে পারতো না? তারা ভারতে গিয়ে কেন কথা বলবে? তারা কেন ভারতকে ব্ল্যাঙ্ক চেক দেবে, বিজেপি সরকারকে? তাও আবার এটি কোনোভাবে গ্রহণ করার মতো যে বিজেপি 15 বছরের শাসন ব্যবস্থা আফগানকে তুচ্ছ তাচ্ছিল্য সন্ত্রাসী ছাড়া কিচ্ছু বলেনি। আজ আমির খান মুত্তাকি মানে কি বলে আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে কি করছেন, কি পেতে গেছেন সেখানে, এবং তিনি সেই ভারতে পাড়া দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে গেছেন। কতগুলো মানুষ মারা গেল 2 দিনের যুদ্ধে বলেন। আফগানিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাকিস্তান যে পরিমাণ ধোলাই চালিয়েছে তাদের প্রচুর ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, প্রচুর তালেবান সদস্য প্রাণ হারিয়েছে। এটা বন্ধ করতে হবে আফগানদের। তারা যদি মনে করে যে আমরা সোভিয়েত হারিয়েছি, আমেরিকা হারিয়েছি, এই হারানোর বিনিময়ে তারা কি পেয়েছে? কিচ্ছু পায়নি, শুধু ক্ষতি আর ক্ষতি। আফগানিস্তান ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে, সে দেশের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, সে দেশের মানুষ ভালো চিকিৎসা থেকে বঞ্চিত। কি লাভ এই যুদ্ধের মাধ্যমে? যে যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারছে না, যে যুদ্ধের মাধ্যমে কাশ্মীরের পক্ষে কথা না বলে ভারতের পক্ষে কথা বলছেন, এই ইসলাম দিয়ে কি করব বলেন? এই ইসলাম তো আমাদের রাসূলের ইসলাম না, এটা হলো গোড়াপন্থী ইসলাম। এখান থেকে আফগানকে মুক্ত করতে হবে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।